হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। হাত ছাড়ুন। ছাড়বো না, খুব ইগো তোমার। রাহাত মিনুর হাত দুটো দেয়ালে চেপে ধরে আছে। লাগছে আমার, ছাড়ুন বলছি। মিনুর বারবার বলার পরেও রাহাত হাত ছাড়লো না। মিনু কাতর হয়ে বলল, খিদা লাগছে তো ছাড়ুন না, মা ডাকছে। বাহির থেকে রাহাতের মায়ের গলা শোনা যাচ্ছে। কই রে মিনু মা, খেতে আয়। মা, মিনুর খিদে নেই, বাইরে খেয়ে আসছে, তুমি খেয়ে নাও। মিনু বড় বড় চোখ করে তাকিয়ে দেখছে রাহাতকে। কি মিথ্যা, মৃত্যুক একটা, ইচ্ছে করছে। বিড়বিড়িয়ে বলল মিনু। এক পাও বের হবে না রুম থেকে, সারা দিন এখানেই বসে থাকবে। 100 বার বের হব, স্বামিত্ব দেখান আমাকে। হ্যাঁ দেখাই, মেরে হাত পা ভেঙে ফেলে রাখবো যদি এক পাও বের হয়েছ। বলে রাহাত বেরিয়ে গেল। রেহানা বেগমকে বলল, মা, মিনু তো খেয়ে এসেছে, তুমি খেয়েছো? হ্যাঁ বাবা, খেয়েছি, কিন্তু তুই তো কিছুই খেলি না। মা, আমার একদম খিদে নেই, তুমি চিন্তা করো না, খিদে পেলে খেয়ে নেব, মিনু তো আছেই। আচ্ছা বাবা, সব দিকে খেয়াল রাখবি, কিন্তু সপ্তাহখানেকের ব্যাপার, পারবি তো? পারবো মা, তুমি চিন্তা করো না তো। কখন বের হবে? এই তো আধা ঘন্টার মধ্যেই তোর খালার বাসা থেকে তাকে নিয়ে যেতে হবে। আচ্ছা মা, সাবধানে যাবে, আর গিয়ে ফোন দেবে। আচ্ছা, আমি মিনুকে বলে বের হয়ে যাব খন। মিনু কই? মা টায়ার্ড বোধ হয়, সবাই অফিস থেকে ফিরলো। আচ্ছা, আমি যাচ্ছি, ওকে বলে আসি। বলে রেহানা বেগম মিনুর রুমে চলে যান। গিয়ে দেখেন বাইরে থেকে দরজা লক করা। রাহাতের মনে পড়তেই মায়ের পিছনে দৌড়ে গেল। কিরে, দরজা লক কেন? আসলে ভুল করে লক করে ফেলেছি। মাথা চুলকাতে চুলকাতে বলল রাহাত। রেহানা বেগম মুখ টিপে হাসলেন। ভুলে নয়, ইচ্ছে করেই যে লক করেছে সেটা উনি বেশ বুঝতে পেরেছেন। ভেতরে ঢুকে বললেন, কিরে মা, আমি তো চলে যাচ্ছি এখন, সবকিছু খেয়াল রাখতে পারবি তো? পারবো মা, আপনি একদম চিন্তা করবেন না। আপনি ওষুধগুলো নিয়েছেন তো? এই রে, নিয়েছি, কিন্তু ব্যাগে নেওয়া হয়নি। আচ্ছা মা, আমি দিচ্ছি। সাবধানে থাকিস মা। ঠিক আছে মা, আপনি ওষুধগুলো সময় মতো খাবেন আর সাবধানে যাবেন। রেহানা বেগমকে গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারকে সাবধানে যেতে বলে দিল রাহাত। জামাল অনেক পুরনো এবং বিশ্বস্ত ড্রাইভার, অনেক বছর ধরে আছে ওনাদের বাড়িতে। রেহানা বেগমের স্বামী গত হয়েছেন 15 বছর আগেই। ওনার 2 ছেলে 1 মেয়ে, সবার বড় মেয়ে শোভা। স্বামী আর 2 সন্তানের সাথে অস্ট্রেলিয়া আছে। ছেলে রিজভি কানাডায় আছে। 1 বছর হলো স্ত্রী আর 1 সন্তান অর্পাকে নিয়ে গেছে। রাহাত সবার ছোট, পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখছে। এতদিন রেহানা বেগম সব সামলিয়েছেন। রাহাত পড়াশোনা শেষ করার পর উনি সব তার উপর ছেড়ে দিয়েছেন। রাহাতের বিয়ে হয়েছে 4 থেকে 5 মাস। ওনার দায়িত্ব থেকে হালকা হলেন। গ্রামের বাড়িতে ওনার খালা অসুস্থ, মৃত্যুশয্যায়। ওনাকে দেখতে রেহানা বেগম ছোট বোনকে নিয়ে গ্রামে যাচ্ছেন। রেহানা বেগমকে বিদায় দিয়ে মিনু নিজের রুমে চলে আসলো। পেটে পোকা মরে যাচ্ছে, প্রচন্ড খিদে পেয়েছে। এমন সময় রাহাত রুমে ঢুকে। মিনু, সত্যি করে বলবে, ছেলেটা কে? অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলবো না। বলেই মিনু জানালার পাশে বসে পড়ল। রাহাত বিছানায় গা এলিয়ে দিল। রাতের ঘুম ভাঙল সন্ধ্যা 7টার পরে। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। হঠাৎ মিনু কথা মনে পড়তেই তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। মুখ কালো হয়ে গেছে, কেঁদেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। মিনুর খুব খিদে পেয়েছিল। মনে পড়তেই রাহাতের বুকটা কেঁপে উঠল। মেয়েটাকে খেতে দেয়নি সে, খিদে নিয়ে বসেছিল মিনু। এই যে উঠুন, খাবার খাবেন। গায়ে হাত পড়তেই ঘুম ভাঙল মিনুর। খাবো না, খিদে নেই। উফ, খিদে নেই ঢং, চুপচাপ খেতে চলো।
বলছি তো খিদে নেই, আপনি কানে শুনতে পান না? রাহাত বুঝতে পারলো এভাবে কাজ হবে না। সে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসলো। হা করো। আমি খাবো না। কয়েকবার বলার পরেও যখন মিনুর খাবার মুখে নিল না, তখন রাহাত এক হাতে মুখে ধরে খাবার পুরে দিল। তুই খাবি না, তোর ঘাড় খাবে। মিনু খাবার ফেলে দিতে চাইলো। খবরদার, ফেললে কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসবো। এই লোকটা পারে না, এমন কোনো কাজ নেই। কি না কি করে বসবে, তার চেয়ে খাবার খেয়ে নেই ভালো। আর খিদেতে পেটে নাড়ি ভরি বের হবার দশা। এত মান দিয়ে যখন খাওয়াচ্ছে, তখন পেট শান্তি করা দরকার। মনে মনে খুশি হয়ে ভাবছে মিনু। যাক, নিজে গিয়ে যেচে খেতে হয়নি। রাহাত মিনুকে খাইয়ে দিচ্ছে। মেয়েটা বড্ড বেশি জেদি। বিয়ের প্রায় 5 মাস হতে চলল, এখনো সেই জেদ নিয়েই বসে আছে। আর রাহাত প্রতিনিয়ত নিজের ভুলের জন্য অনুতপ্ত হচ্ছে। রাতে ঘুমানোর সময় রাহাত চুপচাপ শুয়ে আছে। আজ একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। মিনুকে এভাবে উপোস রাখায় একটা অপরাধ বোধ কাজ করছে। কি করতো রাহাত? মিনুকে অন্য কারো সাথে দেখে সহ্য হয়নি তার। কিভাবে হেসে হেসে কথা বলছিল, দেখে গা জ্বলে যাচ্ছিল রাহাতের। এত হেসে কথা বলার কি আছে? ছেলেটা কে? কেন মিনু বলতে চাইছে না ছেলেটির বিষয়ে? এরকম 7-5 ভাবছে রাহাত। মিনু কি তবে? মিনু, এই মিনু, ঘুমিয়ে পড়লে? কি হয়েছে? ঘুমিয়ে পড়লে কিনা দেখলাম। রাজ্যের বিরক্তি নিয়ে উঠে বসলো মিনু। চোখে মুখে বিরক্তির ছাপ। কি সমস্যা কি? বাবা, ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করে ঘুমিয়ে পড়লে? কমন সেন্স বলে কিছু আছে আপনার? ডাকছেন কেন? কি সমস্যা? আজব, একটা কথা জিজ্ঞেস করলাম আর 10টা শুনিয়ে দিল। হুম, কথা শোনার মতো কাজ করলে শুনতে তো হবেই। আমি কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, চোখে মুখে খুশির ঝিলিক, পরক্ষণেই মিলিয়ে গেল। দিলেন তো ভেঙে। এখন কি ঘুমালে দেখবো? রাহাত চোখ বড় করে তাকিয়ে আছে। পাগল নাকি? দেখবে দেখবে, স্বপ্নের ভিডিও রেকর্ডার অন করলেই যেখানে ভেঙেছে সেখান থেকেই দেখবে। ইত্তেরি, আমি কি বলেছি নাকি সেখান থেকেই দেখবো? আমার আফসোস হচ্ছে, সুন্দর স্বপ্নটা ভেঙে গেছে। তা কি স্বপ্ন ছিল শুনি? নিশ্চয়ই সেই ছেলেটা। তো আপনার কোনো সমস্যা? 100 বার সমস্যা, 1000 বার সমস্যা। আমার বিয়ে করা বউ অন্য ছেলেকে কেন স্বপ্ন দেখবে? সে আমাকে স্বপ্ন দেখবে। তার চিন্তা, চেতনা, ভাবনা জুড়ে তার এই স্বামী থাকবে। ওরে ওরে, আমার স্বামীটা। আহ্লাদি গলায় বলল মিনু। বলো আমার বউটা। খুশিতে গদগদ ভাব নিয়ে রাহাত উত্তর দিল। বলবো? বলো, বলবো? প্লিজ বলো না। আপনি এই রুম থেকে বের হয়ে যাবেন নাকি আমি যাব? যা বাবা, এত চেঁচাচ্ছ কেন? আর আমি বের হতে যাব কোন দুঃখে? আমার রুম তুমি দখল করে এখন আমাকে বের হতে বলছো? এইটা এখন আমার রুম। বের হতে হলে আপনি হবেন। যান, অন্য রুমে গিয়ে ঘুমান। মশার মতো কানের কাছে বাজবেন না। আমি মশা? সন্দেহ আছে? আছে বই কি। আমি শুধু মশার মতো কানের কাছেই বাজি, নাকি আরো কিছু করেছি? মানে? মানে সোজা, মশার উদ্দেশ্য আর কাজ কেবল গান গাওয়া না, আরো কিছু করে। আমি কি তেমন কিছু করেছি নাকি? এই বলো না, প্লিজ বলো বলো। কি বেহায়া লোক। থাকুন আপনি, আমি চলে যাচ্ছি। বলেই মিনু যাবার জন্য উঠতেই রাহাত পেছন থেকে হাত ধরে ফেলল। কই যাও? আচ্ছা সরি সরি, আর বিরক্ত করবো না, ঘুমাও এখানেই। মিনু তাকাতেই আবার বলল, সত্যি বলছি। মনে থাকে যেন। জি ম্যাডাম, থাকবে। মিনু শুয়ে পড়ল 2-3 মিনিট পরে। এই রে, কি জন্য ডেকেছিলাম সেটাই শুনে নাই। বলি। মুখ টিপে হাসছে রাহাত। আবার? সরি সরি, ঘুমাও, তুমি ঘুমাও।
আর জ্বালাতন না করে রাহাত পাশ ফিরে শুয়ে পড়ল। মেয়েটার রাগি রাগি মুখটা খুব ভালো লাগে রাহাতের। মিনু সবার সাথে হাসি মুখে কথা বললেও রাহাতের সাথে কখনো হেসে কথা বলে না, সবসময় রাগী একটা চেহারা নিয়ে কথা বলে। ভাবতে ভাবতে ঘুম নেমে এলো চোখে। মাঝরাতে ঘুম ভেঙে গেল রাহাতের। মিনু বিছানায় নেই, দেখলো টেবিল ল্যাম্প জ্বালিয়ে লিখছে। এত রাতে কি লিখছে? ভালো করে খেয়াল করে দেখলো ডায়েরি। মিনুর ডায়েরি লেখার অভ্যাস আছে। রাহাত চুপচাপ আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন বৃহস্পতিবার সকালবেলা নাস্তা সেরে দুজনেই অফিসের উদ্দেশ্যে বের হলো। রাহাত মিনুকে অফিসে দিয়ে নিজে অফিসে যায়। মিনু সহকারী থানা শিক্ষা অফিসার। যদিও রাহাতের পরিবারের কাউকে চাকরি না করেও স্বাচ্ছন্দ্যে চলার মতো অঢেল প্রাচুর্য আছে, তবুও সে বা তার পরিবার কখনো মিনুর কাজে বাধা দেয়নি। তার এই পোশাকে সম্মান করে সবাই। মিনু নিজের পরিচয় নিজে তৈরি করে নিয়েছে। রাস্তায় মিনু কথা একদমই বলে না, চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। আজও তার ব্যতিক্রম হয়নি। রাহাতও আজ তেমন কোনো কিছু বলল না। মিনুকে পৌঁছে দিয়ে বাই বলে নিজের গন্তব্যে চলল রাহাত। তবে তার অফিসে নয়, বাসায়। বাসায় ফিরে সোজা নিজের রুমে চলে গেল রাহাত। জেনে শুনে একটা অন্যায় করতে যাচ্ছে সে। অনেক খোঁজার পর পেয়ে গেল। এই তো পেয়েছি। রাহাতের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। যদিও কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ডায়েরি পড়া চরম অন্যায় ও অভদ্রতা, তবু এটা সে করবে। কথায় আছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। মিনুর ডায়েরিটা হাতে নিয়ে বসলো। ডায়েরিটা প্রথম পাতাটা সরাতেই চোখে পড়ল কয়েকটি শুকনো বকুল। অদ্ভুত মেয়ে। ডায়েরিটা পড়তে পড়তে মিনুর জীবনের অনেক অজানা হাসি কান্না, ভালো লাগা মন্দ লাগা জানতে পারল। এক পাতায় চোখ আটকে গেল, অসভ্য। পরের পাতায় খারাপ লোক। কয়েকটি ছোট ছোট লেখা পড়ে রাহাত বুঝতে পারল এগুলো তাকে নিয়ে লেখা। এই তো সেদিনের কথা। বছর দুয়েক হবে। রাহাত মায়ের সাথে গ্রামে গিয়েছিল একবার। অবশ্য রেহানা বেগমই তাকে জোর করে গ্রামে নিয়ে গেছে। একদিন রাহাতের নানুবাড়ি থেকে তারা রেহানা বেগমের বাল্য বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। আফরোজা বেগম আর রেহানা বেগম খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। একসাথে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিলেন। তারপর আফরোজা বেগমের বিয়ে হয়ে যায় আর রেহানা বেগম চলে আসেন শহরে। বাকি পড়াশোনা, বিয়ে, সংসার নিয়ে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে। ঘটনাচক্রে দুই বান্ধবীর দেখা হয়ে যায়, যার ফলস্বরূপ রেহানা বেগম আফরোজা বেগমের বাড়িতে বেড়াতে যান। আফরোজা বেগম পড়াশোনা করলেও সংসারের পুরোটাই সময় দিয়েছেন। চাকরি বাকরি করার সুযোগ হয়নি। ওনার স্বামী মোশাররফ হোসেন স্থানীয় স্কুল শিক্ষক ছিলেন। রিটায়ার্ড করে এখন চাষাবাদের দিকে মনোযোগী হয়েছেন। গাড়ি আফরোজা বেগমের বাড়ি যাবার বেশ খানিকটা আগেই থেমে গেল। এ রাস্তায় গাড়ি যাবে না, বাকি একটু জায়গা হেঁটেই যেতে হলো। রাহাত গাড়ি থেকে নেমেই প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করতে লাগলো। ছোটবেলায় মায়ের সাথে কয়েকবার গ্রামে এসেছে, কিন্তু একটু বড় হবার পর মা মাঝে মধ্যে আসলেও রাহাতের আর আসা হয়নি গ্রামে। কিরে চল। তুমি যাও মা, আমি একটু ঘুরে দেখে আসছি। আচ্ছা, দেরি করিস না। ওকে। সামনে চোখ জোড়ানো সবুজ, খুব শান্ত পরিবেশ, সেটা উপভোগ করার সুযোগ পেল না। ওই ভাই, ওই সয়া যান। আহারে খারাপ বাপ, যাস না যাস না, আরে খারাস না। এসব কথা কানে আসতেই রাহাত ফিরে তাকালো। তাকাতেই চোখ কপালে। একটা গরু তার দিকে তেড়ে আসছে। পেছনে একটা লোক লাঠি নিয়ে দৌড়ে আসছে। কি করবে বুঝতে না পেরে রাহাত পাশের খেতে নেমে গেল। লোকটা দৌড়ে এসে গরুর দড়ি ধরে টেনে আটকে রাখলো। যাক বাবা, বাঁচা গেল। ভাইজান, আপনি পিন্দনে লাল কাপড় দেখতে খেপে গেছে। বজ্জত গরু লাল পছন্দ করে না। সামনে রাখতে পারো না? ভাইজান কি গ্রামে নতুন? আগে তো দেখি নাই। কার বাড়িতে আইছেন? রাহাত হাত দিয়ে সামনের বাড়িটা দেখিয়ে দিল। মাস্টার সাহেবের বাড়িতে। রাহাতের বিরক্তি দেখে লোকটার কথা না বাড়িয়ে উঠতে পারেন ভাইজান বলে চলে গেল। উঠতে গিয়ে মহা বেকায়দায় পড়ল। এক পা কোনো রকমে টেনে বের করে তো অন্য পা আর কাদার ভেতরে ঢুকে যায়। জায়গা থেকে নড়লেও উঠতে পারছে না। হাসির শব্দ খুব কাছে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না।
কে হাসে? রাহাতের মেজাজ খারাপ হয়ে গেছে, এমনিতেই উঠতে পারছে না, আর এর উপর গা পিত্তি জ্বালানো হাসি। পাশের বড় বড় গাছের পাশ থেকে একটা মেয়ে বের হয়ে আসলো, হাতে আধ খাওয়া পেয়ারা। মেয়ে হেসেই যাচ্ছে, পারে তো মাটিতে গড়াগড়ি খেয়ে হাসবে। এই মেয়ে, হাসছো কেন? কই হাসলাম? চুপ, হাসি বন্ধ করে বলছি। আচ্ছা, হাসি বন্ধ। আপনি উঠে আসুন। উঠবো কিভাবে? হাত বাড়ান। মেয়ের হাতে ধরে উঠে আসলো রাহাত। পায়ের অবস্থা দেখে রাহাতের কান্না চলে আসছে, এক পা দু পা পিছিয়ে গেল। আরে আরে সাব। মেয়েটি সাবধানে কথাটা শেষ করার আগেই রাহাত ধপাস। আগে তো পায়ে কাদা লেগেছিল, এখন পুরো শরীরে কাদা। এই অবস্থায় ছেলেকে দেখে রেহেনা বেগম তো হাসতে হাসতে শেষ। আফরোজা বেগম আর মোশাররফ সাহেবের দুই মেয়ে, বড় মিনু আর ছোট মেয়ে মিতু। মিতু ক্লাস 10-এ পড়ে, আর মিনু পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করার পর এই প্রথম ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছে। এর মধ্যে কয়েক মাস কেটে গেল। রেহেনা বেগম ছোট ছেলের বিয়ে দিয়ে সংসারই করতে চাইছেন, কিন্তু সমস্যা হলো উনার পছন্দ করা পাত্রী মিনুকে রাহাত মেনে নিতে পারছে না। এ নিয়ে মা ছেলের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। তোমার কথা শুনবো না তা তো বলিনি, বিয়ে করব, তবে এই মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। কেন? মেয়ে লেখাপড়া জানে, ভালো পরিবারের, কোন দিকে সমস্যা তোর? মানছি ভালো লেখাপড়া জানে, কিন্তু মা, মেয়েটি আমার সাথে যায় না। আমার বন্ধু বান্ধবরা সবাই হাসাহাসি করবে। তাছাড়া মেয়েটি আহামরি সুন্দরীও নয়। কেন হাসাহাসি করবে? আর এই তোদের এই যায় যায় না বিষয়টা আমি ঠিক বুঝি না। মেয়েটি যদি ভদ্র শান্ত না হয়ে তোদের মতন বন্ধু বান্ধব আড্ডা ক্লাব এইসব নিয়ে মেতে থাকতো তবে খুব যেত, তাই না? আর সুন্দর কি চিনিস? চেনার চোখ নেই তোর। রাহাতের সব আপত্তি বৃথা করে মিনুর সাথে বিয়ে ঠিক করা হলো। বিয়ের কিছুদিন আগে রেহেনা বেগম মিনুকে ডেকে পাঠান, উদ্দেশ্য মিনুকে নিয়ে বিয়ের শপিং শেষ করবেন। মিনু আসলেও বেশ জড়সড় হয়ে আছে। রেহেনা বেগম চাইছিলেন রাহাত মিনুকে সময় দিক, আর রাহাতও সুযোগটা লুফে নিল। রাহাত মিনুকে নিয়ে বের হলো। একটা রেস্টুরেন্টে বসার পরে রাহাতের কয়েকজন বন্ধু সেখানে উপস্থিত হয়, তাদের সাথে মিনুকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু পরিচয়টা এতটা অপমানের হবে সেটা মিনু বুঝতে পারেনি। রাহাতের বান্ধবী লিজা বলল, একে আন্টি পছন্দ করেছে তোমার জন্য? মাই গড। দেখ যায় না, আসলে সুন্দর ছেলেরা নাকি কালো বউ পায়। যে তোমার পিছনে সুন্দরী মেয়েদের লাইন, আর সে কিনা। লজ্জায় মিনুর মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। তাকে অপমান করছে সেজন্য নয়, বরং একজন মানুষকে কিভাবে তারা ছোট করছে সেটা দেখে লজ্জা হচ্ছে। পাশের দুজন নিচু স্বরে বলাবলি করছে যাতে মিনু শুনতে না পায়, এমন ভান করে, যদিও তারা তাকে শোনাতেই বলছে। বড়লোক ছেলে পেয়ে গলায় ঝুলাতে পারলে ব্যাস। আরে কি বলছিস তোরা এইসব? প্লিজ স্টপ ইট। দুর্বল গলায় রাহাত প্রতিবাদ করলো। এই কেমন বাবা মা? লজ্জা শরম কি কিছু নেই নাকি? বিয়ের কথা হয়েছে, বিয়ে হয়নি, এখনই ছেলের বাড়ি পাঠিয়ে দিল মেয়েকে। মেয়েদের বড়লোক ছেলেদের পিছনে লেলিয়ে দেয়। এনাফ ইজ এনাফ। যথেষ্ট বলে ফেলেছেন আপনার। আমি কিছুই বলিনি, কিন্তু আমার বাবা মাকে নিয়ে আপনাদের মুখে একটা কথাও শুনতে চাই না, নট এ সিঙ্গল ওয়ার্ড। আর আপনি মিস্টার রাহাত বিয়ে করতে চাইছেন না, ভালো কথা, কিন্তু এভাবে অপমান না করলেও পারতেন। আমি কিন্তু আপনাকে পছন্দ করে বিয়েতে রাজি হইনি, হয়েছি মা বাবার কথা রাখতে, কারণ আপনার মায়ের অনুরোধ ওনারা ফেলতে পারেননি। বলেই মিনু চলে যাচ্ছে। কিছু একটা মনে পড়তেই ফিরে আসলো। প্ল্যানিংটা কিন্তু ভালোই ছিল, আর এই নিন। বলে রিংটা খুলে রাহাতের হাতে ধরিয়ে দিয়ে হনহন করে চলে গেল। রাত প্রায় 10টা। রাহাত একা বাসায় ফিরে আসে। রেহেনা বেগম কোনো কথা বলেননি। রাহাত ভাবলো মা সব জেনে গেছে, তাই রেগে আছেন। খালাম্মা সব রেডি।
কাজের মেয়েটি বলল, ঠিক আছে, গাড়িতে উঠিয়ে রাখ আর জামালকে বল গাড়ি বের করতে। বলেই রেহেনা বেগম উঠে পড়লেন। রাহাত নিজের রুমে চলে যাচ্ছিল, কথাগুলো কানে যেতেই থেমে গেল। এত রাতে মা কোথায় যাচ্ছে? রাহাত নিচে আসার আগেই রেহেনা বেগম বের হয়ে গেলেন। মা কই গেল রে কুসুম? কই যাইবো? হাসপাতালে। হাসপাতালে? কেন, কি হয়েছে? ওমা ভাইজান, আপনি জানেন না? জানলে তোকে জিজ্ঞেস করতাম। বললি তো কি হয়েছে? কুসুম তখন বিস্তারিত বর্ণনা দেয়। ঘটনা ঘটে দুপুরের দিকে। কিছু একটা জিজ্ঞেস করতে মিনুকে ফোন দিয়েছিলেন রেহেনা বেগম। মিনু তখন জানায় যে সে চলে যাচ্ছে বাসায়, কখনো আসবে না। জোরাজুরি করতে মিনু সব খুলে বলে, কিন্তু হঠাৎ ফোন অফ হয়ে যায়। আধ ঘন্টা পরে ওনার মোবাইলে কেউ একজন জানায় একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা সিরিয়াস। মেয়েটির ফোনের লাস্ট এই নাম্বারটা থেকে কল এসেছে। রেহেনা বেগমের বুঝতে বাকি রইল না মেয়েটা মিনু। ঠিকানা নিয়ে ছুটে গেলেন। ঘন্টাখানেক আগে ফিরে এসে ফ্রেশ হয়ে কিছু জিনিসপত্র গুছিয়ে আবার চলে গেছেন। রাহাত কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কিছুক্ষণ পর খেয়াল হতেই মাকে ফোন করলো। মা কোন হাসপাতালে আছে? সেটা তোর জানার কোনো প্রয়োজন দেখছি না। তোর তো বিয়ে হচ্ছে না, প্রবলেম সলভড। মা প্লিজ বলো। রেহেনা বেগম ফোন কেটে দিলেন। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। শুধু শুধু মেয়েটাকে এভাবে অপমানিত হতে হলো। মেয়েটা হয়তো কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েনি। আজকের ঘটনা তাকে ডিপ্রেসড করে দিয়েছে। মেয়েটা নিশ্চয়ই অন্যমনস্ক হয়ে অ্যাক্সিডেন্ট করে বসেছে। ঘুরে ফিরে সেই সব কিছু তো রাহাতের জন্যই। যদি সে মিনুকে আজ সেখানে না নিয়ে যেত তবে এমনটা হতো না। 7-5 ভাবতে ভাবতে রাহাত উঠে দাঁড়ালো। দেরি করা ঠিক হবে না। জামালকে ফোন করে। জামাল ভাই, কোন হাসপাতালে যাচ্ছেন? জামাল ঠিকানা বলতেই রাহাত দ্রুত বেরিয়ে গেল। হাসপাতালে পৌঁছে দেখে মিনুর মা বাবা বোন সবাই সেখানে। পরিস্থিতি দেখে বুঝলো ওনারা এইসব ঘটনার কিছুই জানেন না। মিনুর অবস্থা খুব ক্রিটিক্যাল, জ্ঞান ফেরেনি তখনও। সবাই সারা রাত হাসপাতালে কাটালো। ভোর রাতে জ্ঞান ফেরে, তবে কথা বলার মতো অবস্থায় নেই। মেয়েটি নাকি ফোনে কথা বলে বলে হাঁটছিল রাস্তার পাশ দিয়ে, কিন্তু কখন যে হঠাৎ অনেকটা রাস্তায় চলে আসছে খেয়াল করেনি। পেছন থেকে একটা বাসের ধাক্কায় ছিটকে পড়ে রাস্তায়। মিনু সুস্থ হতে মোটামুটি 3 থেকে 4 মাস কেটে গেছে। মিনু এখন সুস্থ। রেহেনা বেগম নিজেকে ক্ষমা করতে পারছেন না। ওনার জন্য মেয়েটা এত কষ্ট পেল। রাহাত এই 3-4 মাসে নিজের ভেতরে নিজে গুমড়ে মরেছে। প্রায় 1.5 মাস মিনু হসপিটালে ছিল। রাহাত প্রতিদিন মিনুকে দেখতে গিয়েছে। পরে রেহেনা বেগম নিজের বাসায় নিয়ে আসেন মিনুকে। এখানেই চিকিৎসা চলে, কিন্তু মিনু একটা কথাও বলেনি রাহাতের সাথে। মিনু এখন সুস্থ, ফিরে যেতে চাইছে। অফিস জয়েন করা দরকার। রেহেনা বেগমকে এসব বলেই উনি কেঁদে ফেললেন। মারে, আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য আজ তোর এই অবস্থা। আমি কোন মুখে তোকে আটকাবো? তোর বাবা মাকে এখনো কিছু বলার সাহসটুকু পাইনি। তোর মা এতদিন সব ফেলে তোর সাথে ছিল। তুই এখানে থাকায় অনেকটা নিশ্চিত হয়েছিল। এভাবে বলছেন কেন আন্টি? আপনি যা করেছেন আমার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। মা বাবা নিশ্চিন্তে আছেন, কারণ আপনি থাকতে আমার কোনো সমস্যা হবে না, সেটা ওনারা জানেন। আরো একজন দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। রাতে রাহাত মায়ের ঘরে যায়। মা তাকে কিছুই বলেনি মিনুর বিষয়ে। এটা রাহাতকে আরো আঘাত দিচ্ছে। কেন মা তাকে কিছু বলল না? মা, আয়, কিছু বলবি? রাহাত মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মা না চাইতে তো সারা জীবন অনেক কিছু দিয়ে এসেছে আমাদেরকে। আজ একটা জিনিস চাইবো, দেবে আমাকে? কি চাইছিস? তোকে দেবার মতন আমার কাছে কি আছে বাবা? মিনুকে তুমি যেতে দিও না, ওকে এখানেই থাকতে হবে। সেটা আর সম্ভব না। মিনুকে একটা ভালো ছেলে দেখে নিজে দাঁড়িয়ে বিয়ে দেব। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। মা, একটা সুযোগ দাও আমাকে। আমি কিচ্ছু বুঝি না, তুমি মিনুকে আটকাবে। বলেই রাহাত চলে গেল।
ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রেহেনা বেগম মিটমিটি হাসলেন। এই দিনের অপেক্ষায় ছিলেন উনি। মা, যে ছেলে অফিস শেষে বন্ধুদের আড্ডায় যোগ না দিয়ে কোনোদিন বাসায় ফেরেনি, সেই ছেলে কিসের টানে গত 2-3টা মাস অফিস শেষে সোজা বাসায় ফেরে? খুব জরুরি কাজ না থাকলে বের হয় না, সেটা ওনাকে বোঝাতে হয় না, শুধু ছেলের মুখে শুনতে চেয়েছিলেন। মিনুমা, তোর বাবা মার কাছে আমাকে ছোট করে দিস না। আমার ছেলেটা এতটা খারাপ না, তবুও তোর ইচ্ছের বিরুদ্ধে কিছু করব না। বলেই রেহেনা বেগম চলে গেলেন। কাল সকালে মিনু চলে যাবে, তাই রেহেনা বেগম মিনুর সাথে কথা বলছিলেন। মিনু অনুরোধ করেছেন বিয়ের ব্যাপারে আরেকটা বার ভেবে দেখতে। শেষ কথাগুলো মিনুর কানে বাজছে। মা, মেয়েদের জাতটাই এমন, কিছু মানুষের সাধ্য থাকে না মায়ের ডাক উপেক্ষা করার। মা বলতেই মাথার তাজ। সেই মা যে কেবল গর্ভধারিণী হয় না, জন্ম না দিয়েও অনেকের মায়ের স্থান নিতে পারেন। রেহেনা বেগম এমনই একজন মা, যাকে মিনু নিজের মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করে। এই মাকে উপেক্ষা করার সাধ্য হয়নি মিনুর। আসবো? আপনি এত রাতে? না আসে পারলাম না, কিছু কথা বলার ছিল। আসুন, ভিতরে আসুন। রাহাত মিনুর পাশে রাখা চেয়ারটায় বসলো। তুমি সত্যি কি কাল চলে যাবে? হুম। ডিসিশন চেঞ্জ করা যায় না মিনু। আই এম রিয়েলি সরি। একটা সুযোগ দাও না আমাকে প্লিজ। তুমি চলে যেও না, তাহলে মা খুব কষ্ট পাবে। আর আমি এটা ধরে নিতে পারো, আমার অনুরোধ। অনেকক্ষণ চুপচাপ থেকে মিনু বলল, দেখুন, আমি সোজা কথা সোজা করে বলতেই পছন্দ করি। আমি এখান থেকে গেলে আপনার বিশেষ লাভ কিছু হবে না। আপনার সাথে যদি বিয়েটা হয়, তবুও আপনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। রাহাত কি বলবে বুঝতে পারছে না। মিনু আবার বলল, এখন ডিসিশন আপনার। বিয়েটা করতে পারি, তবে সেটা আন্টির জন্য। তবে আপনি কোনোদিন স্বামীর অধিকার ফলাতে পারবেন না, আর আমিও অধিকার চাইব না। চমকে উঠল রাহাত। আরে ক্রেজি, এটা আবার কোন ধরনের শর্ত? আসলেই তোমার মাথায় ওই যে কি যেন বলে কি থাকে, সেটা আছে। আমার মাথায় যাই থাকুক, এটাই শেষ কথা। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। বিয়েটা হলো ঠিকই, কিন্তু মিনু তার কথায় অনড় আছে। রাহাত জানে একদিন মিনু ধরা দেবে, তাই সে চেষ্টা করে যাচ্ছে। হাতের ডায়েরিটা খেয়াল হলো রাহাতের, শেষ করতে হবে। ডায়েরিতে এত লেখা? মেয়েটা পারেও বটে, শেষের দিকে পড়া দরকার। রাতে কি লিখলো সেটাই দেখি আগে। অনেক বছর পরে ইভানের সাথে দেখা, কত সময় পেরিয়ে গেছে। সেই সব দিন ছেলে মানুষের ঝগড়া, ক্লাস ফাঁকি দেয়া, বন্ধুরা এভাবেই হারিয়ে যায়। কোথায় হারিয়ে গেল? পরের পাতায় লেখা, আজ ইভানের সাথে দেখে খুব রিয়াক্ট করেছে। আমি বলবো কেন? জ্বলছে জ্বলুক। কোনো দিন কি আমার বলেছে যে আমি বলবো কেন? আচ্ছা, কাহিনী তাহলে এই? রাহাতের মুখে স্বস্তির হাসি। মেয়েটা তাকেই ভালোবাসে, অথচ মুখে কোনোদিন স্বীকার করবে না। রাহাত ডায়েরিটা আগের জায়গায় রেখে অফিসে চলে গেল। দুপুরের পর থেকে আকাশে একটা গুমট ভাব। বিকেলের দিকে ঘন কালো মেঘে ছেয়ে আছে আকাশ। যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। রাহাত ফেরার সময় মিনুকে নিয়ে ফিরছে। সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। মিনু বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। ধরাই যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। তোমায় নিয়ে লিখেছিলাম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বীণা ভাঙলো হৃদয়ে বীণার গাহিরে। রবীন্দ্রসঙ্গীত বাজছে। বেশ অবাক হলো মিনু। মা তো বাসায় নেই। মা আর মিনু ছাড়া এ বাসায় রবীন্দ্রসঙ্গীত শোনার কেউ নেই, তাও আবার তার রুমেই। এগিয়ে যাবে মিনু দেখার জন্য, ঠিক তখনই রাহাত এলো বেলকনিতে, দুটো চা হাতে। মিনুকে চাটা এগিয়ে দিল। মিনু হাঁ করে তাকিয়ে দেখছে। কি দেখছো? ধরো। ব্যাপার কি বলুন তো? আপনি আর রবীন্দ্রসঙ্গীত, আবার চাও করে নিয়ে এলেন।
এত কিছু নিতে পারছি না। ও, রবীন্দ্রনাথ গানগুলো শুধু তোমার জন্য লিখেছিলেন বুঝি। মিনু চোখ পাকিয়ে তাকালো, তবে কিছু বলল না। ঝগড়া করতে ইচ্ছে করছে না। পরিবেশটা খুব সুন্দর। বেলকনিতে হালকা আলোয় দাঁড়িয়ে বৃষ্টি দেখা আর মাঝে মধ্যে হালকা বৃষ্টির ছাপটা চোখে মুখে লাগা, সে এক অন্য অনুভূতি। এমন সময় কারো সাথে ঝগড়া করতে নেই, চুপচাপ শুধু দেখতে হয়। রাহাত চুপচাপ দাঁড়িয়ে আছে মিনুর পাশে। সরি মিনু। কিসের জন্য? ভ্রুকুসকে জিজ্ঞেস করলো মিনু। আসলে আমার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। তুমি আমাকে বিয়ে করেছো কেন সেটা তুমিও জানো, আমিও জানি। তোমার লাইফে কেউ থাকতেই পারে, সেখানে আমার কিছু বলা ঠিক হয়নি, তাই এ নিয়ে আর কিছু বলবো না। তোমার মনে যার বসত সে সেখানেই থাকুক। আমাদের দুজনের ভুবন আলাদা, আমরা যে যার মতোই থাকি। শান্ত গলায় বলে চলল রাহাত। মিনু শুনছে, চুপচাপ শুনছে। অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না, খুব ভিজতে ইচ্ছে করছে। রাহাত হয়তো আরো কিছু বলেছে, সেসব শোনেনি মিনু। শুনতে ইচ্ছে করছে না, তার বৃষ্টি চাই, কেবলই বৃষ্টি। রাহাতের ফোন বেজে উঠল। হ্যাঁ লিজা, আরে না, বৃষ্টিতে আটকে গেছি, এক্ষুনি আসছি। রাহাত চলে গেছে। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে বের হয়ে গেল। মিনু এখানেই দাঁড়িয়ে আছে, দেখছে। তারপর ধীরে ধীরে ছাদে গেল। আজ প্রাণ ভরে বৃষ্টিতে ভিজবে, ভিজলে আজ কেউ বাধা দেবে না। এখানে বাবা নেই, মা নেই, বকুনি দেবার কেউ নেই। কতক্ষণ ভিজেছিল জানে না। যখন চোখ খুলল দেখলো সে তার বিছানায়। উঠতে গিয়ে উঠতে পারল না, মাথাটা ভীষণ ভার হয়ে আছে। যাক, অবশেষে চোখ খুলেছেন। এই মেয়ে, তোমার সমস্যা কি? এই যে ভিজে জ্বর বাঁধালের, এখন মায়ের বকা তো আমাকেই শুনতে হবে। এক টানা বলে যাচ্ছে রাহাত। মিনু কিছু না বলে ওঠার চেষ্টা করছে। তখন রাহাত নিজেই ধরে বসিয়ে দিয়ে খাবার নিয়ে এলো। মিনু কিছু খেতে চাইছে না, জোর করে সামান্য খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো। বেশ বেলা হয়েছে। কুসুম এসেছে তার রুমে। কুসুমকে দেখে রাহাত বলল, তোর ভাবির কাছে একটু বস, আমি বের হব। রাহাত বেরিয়ে গেল। মিনু কুসুমকে জিজ্ঞেস করলো সে এখানে আসলো কিভাবে, সে তো ছাদে ছিল। কুসুম তখন বলল রাহাত 11টার পরে ফিরেছে। কুসুম ঘুমেছিল। রাহাত তাকে ডেকে তুলেছে। মিনুকে খুঁজে পাচ্ছে না। সব শেষে ছাদে গিয়ে দেখে মিনু পড়ে আছে। অনেক ডাকার পরেও সাড়া দেয়নি, অজ্ঞান হয়েছিল। রাহাত তখন তাকে নিয়ে আসে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। সারা রাত রাহাত বসে তাকে জলপট্টি দিয়েছে, হাত মুখ মুছে দিয়েছে। ভাবি, আপনি একটু বসেন, আমি ভেজা কাপড়গুলো দিয়ে এক্ষুনি আসতেছি। মিনু চোখ বুজে চুপচাপ ছিল, কিন্তু কুসুমের কথা শোনার পরে মিনু লাফিয়ে উঠল। ভেজা কাপড়? তখন খেয়াল হলো রাতে যে শাড়ি পরা ছিল এখন সেটা নেই। আমার শাড়ি কে চেঞ্জ করলো? ভাইজান। হি হি করে কুসুম মুখে হাত চাপা দিয়ে বলে চলে গেল। মিনুর চোখ মুখ লাল হয়ে উঠল। শেষ পর্যন্ত খুব রাগ হচ্ছে নিজের উপর। কি দরকার ছিল বৃষ্টিতে? মিনুর জ্বর কমে গেছে সন্ধ্যার দিকেই। পরের দিন অনেক সুস্থ হয়ে ওঠে, তবে ঠান্ডা ভাবটা রয়ে গেছে। মিনু খেয়াল করছে রাহাত লিজার সাথে অনেক কথা বলে বেশ কয়েকদিন ধরে। কখনো ফোন আসলে মিনুর সামনে থাকলে সরে যায়, এখন ফোন আসলে মিনু নিজেই সরে যায়। রাহাত এসে বলল, একজন গেস্ট আসবে ডিনার করতে, এখানে ভালো করে রান্না করতে। মিনু জিজ্ঞেস করলো, কে আসবে? একজন স্পেশাল গেস্ট। তা তো বুঝতেই পারছি। তা স্পেশাল গেস্ট কি লিজা? আরে ধরুন তো, আমি তো বলিনি, কিন্তু তুমি বুঝে গেছো কিভাবে? লিজা কিনা সেটা বলুন। একদম ঠিক বলেছো, লিজাই। এ বাসায় আজ রান্না হবে না। রান্না হবে না মানে? গেস্ট আসবে বললাম না? সেই জন্যই রান্না বন্ধ। কেন, রেস্টুরেন্টে কি সব বন্ধ হয়ে গেছে? রাত বিরাতে সিনেমা দেখে আড্ডা দিয়ে সেখানে খাবার জুটে না? কি বলতেছো এগুলো? ঠিকই বলছি। এই মেয়ে এই বাসায় আসলে ঠ্যাং ভেঙে দেব, বজ্জাত মেয়ে।
বলেই মিনু নিজের কাজে চলে গেছে। রাহাত মুখ টিপে হাসছে। এবার ঠিক জায়গায় মেডিসিন পড়েছে। রাহাত মিনুর পেছনে গিয়ে বলল, দেখো মিনু, সিরিয়াসলি বলছি, মা তো বাসায় নেই, লিজা আসতেই পারে। আজ আমার বের হতে ইচ্ছে করছে না। আমার রুমে বসে মুভি দেখবো, আড্ডা দিব। চাইলে তুমিও জয়েন করতে পারো আড্ডায়। কি? আমার রুমে? সাহস তো কম না আপনার। একটা বাইরের মেয়েকে আমার বেডরুমে নিয়ে মুভি দেখবেন? বাহ, বাহিরের হবে কেন? আজকে তো ঠিক করেছি তাকে প্রপোজ করব। এবার মিনু চুপ হয়ে গেছে। বলল, ও আচ্ছা, সমস্যা নেই। রাতের রান্না শেষ করে মিনু রেহেনার বেগমের রুমে শুয়ে আছে। চোখ মুখ কালো হয়ে গেছে। আকাশে ঘন কালো মেঘ, থমথমে ভাব, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। মিনু, অন্ধকার রুমে কি করছো? রাহাত রুমের লাইট অন করলো। এ কি, আমার জ্বর উঠলো নাকি? না তো, জ্বর নেই। আপনি এখানে কেন? লিজা আসেনি এখনো? আচ্ছা মিনু, আজ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। তুমি যাই ভাবো আমাকে, আমি কিন্তু তোমাকে একজন বন্ধু ভাবি। আমি চাইছি তুমি এই সময়টা আমার পাশে থাকো। প্লিজ, থাকবে তো? আপনি একজনকে প্রপোজ করবেন আর আপনার বউ পাশে দাঁড়িয়ে থাকবে, দেখবে? বাহ, ব্যাপারটা দারুণ, ইউনিক। দারুণ না? চলো তো, দেরি হয়ে যাচ্ছে। চলুন। বলেই মিনুর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। তোমার চোখে আবার কি হয়েছে? নিশ্চয়ই চিকেন থেকে এসে ভালো করে হাত ওয়াশ করনি, আর সেই হাত চোখে লাগিয়েছ। তোর মাথা। বলেই মিনু কান্না শুরু করলো। বজ্জাত ছেলে, কোনোদিন নিজের বউকে বলেছিস আজ অন্য মেয়েকে প্রপোজ করবি? ঘরে বউ রেখে লিজার সাথে ঘুরে বেড়ায়। মিনু বাচ্চাদের মতো চেঁচাচ্ছে আর কান্না করছে। হিংসে হচ্ছে? লাভ নাই হিংসে করে। নিজেই তো অন্য ছেলের সাথে কি হেসে হেসে কথা বলছিলে, মনে নেই? অফিসের সামনে দাঁড়িয়ে। ওইটা তো আবার স্কুলের বন্ধু ছিল, ওর একটা মেয়ে আছে। আমি কি ওরে প্রপোজ করছি নাকি? হয়েছে হয়েছে, আর কেঁদে লাভ নেই, এখন আর কিচ্ছু করার নেই। বলে মিনুর হাত ধরে টেনে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে নিয়ে যাচ্ছ কেন? আমাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলবে, তাই না? তারপর আত্মহত্যা বলে চালিয়ে লিজাকে বিয়ে করবে। সব বুঝেছি আমি। সব বুঝেছো যখন, চুপচাপ চলো। চেঁচামেচি করলে গলা টিপে ধরবো। মিনু ফুপিয়ে কেঁদেই চলছে। ছাদের দরজা খুলে ঢোকার পরে মিনু স্তম্ভিত হয়ে গেছে। সারাটা ছাদ ক্যান্ডেল দিয়ে সাজানো। মিনু অবাক চোখে দেখছে। রাহাত আচমকা মিনুর সামনে এসে একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে। আমি জানি না আমি কেমন, হয়তো খুব খারাপ। আমার কাছে জীবন অন্যরকম ছিল, কখনো বুঝিনি বৃষ্টিতে ভিজে কি সুখ, শান্ত শীতল বাংলা গানের মাঝে কতটা আকুতি, জীবন কত সুন্দর সেটা বুঝিনি। আমার জানার বাইরেও অন্য একটা জগৎ আছে, সেটা বুঝেছি তোমায় দেখে। মিনু, এক অন্য আলোয় দাঁড়িয়ে আছি আমি, নিজেকে নতুন করে চিনেছি। অনেকটা সময় চলে গেছে মিনু, আর যেতে দিও না, ফিরিয়ে দিও না আমাকে। তুমিই আমার প্রেম, তুমিই আমার সত্য, সব আয়োজন তোমায় ঘিরে। তোমাকে ছাড়া আমার চলবে না মিনু। অনেক আশায় হাত বাড়িয়েছি, গ্রহণ করবে আমায়? মিনু কান্নায় ভেঙে পড়ল। সব সময় কথা বলতে হয় না, কিছু মুহূর্ত চুপচাপ অনুভব করতে হয়। বাবা, তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম। মেয়ের ডাকে রাহাতের ভাবনায় ছেদ পড়ল। ঝিনুক কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্ত। এই তো মা, কিছু বলবি? আসো তো, তুমি একা ছাদে কি করছো? তুই যা, আমি আসছি। না, তুমি আমার সাথেই যাবে, এখনই আসো। বলেই ঝিনুক রাহাতের হাত ধরে টেনে নিয়ে যায়। আচ্ছা বাবা, যাচ্ছি তো, চল। রাহাতের হাসি মুখে মেয়ের সাথে চলল। ঝিনুক রাহাতের একমাত্র মেয়ে, 7 বছর বয়স, ঠিক মিনুর মতো হয়েছে, মিনুর মতোই রাগী। রাহাতকে খুব শাসনে রাখে। মেয়েটা গম্ভীর প্রকৃতির। ছোট মেয়ের চোখের চশমাটা ওর গাম্ভীর্য আরো বাড়িয়ে দিয়েছে।
রাহাতের জীবন ভরিয়ে দিয়ে ঝিনুক আসে তাদের ঘরে। রাহাত আর মিনু তাদের ঝিনুককে নিয়ে সুখে শান্তিতে বাস করছে। এমনটা হতে পারত, কিন্তু ঈশ্বর হয়তো অন্য কিছু চেয়েছিলেন। তাই ঝিনুকের বয়স যখন 2 তখন মিনু চলে যায় না ফেরার দেশে। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। কার কখন সময় ফুরিয়ে যায় একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। উপর থেকে কারো ডাক আসলে কোনো শক্তি নেই তাকে বেঁধে রাখার। রাহাতের জীবন থেকে একটা প্রদীপ নিভে গিয়েও রেখে গেছে তার আলো। এই আলোয় বাকিটা পথ অনায়াসে চলা যায়।